আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর অধ্যায়ের লেকচার 4 শুরু করতে যাচ্ছি। বলে ফেলছি না, লেকচার 4 শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে আসছো, তাহলে এখন তোমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবে। তো দেখো, আমরা অনুশীলনী কিন্তু শুরু করে দিয়েছিলাম। তো আজকে আমরা করবো অনুশীলনী হচ্ছে 12 নাম্বারটা। তো দেখো, এখানে 12 নাম্বারে কি বলতেছে আমরা যদি একটু খেয়াল করে থাকি। এখানে বলতেছে যে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক। চতুর্ভুজের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে সেটা একটা সামান্তরিক হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো বেসিক্যালি আমরা কিন্তু এটা উল্টো অঙ্কটা করছিলাম, যে উদাহরণে যে একটা সামান্তরিককে কি হবে বলতো, দেখাবো প্রমাণ করে যে সামান্তরিকের কর্ণদ্বয় তা সমদ্বিখণ্ডিত হয়। আর অনুশীলনীতে রিভার্স, যে না, তোমাকে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত এটা বলে দিচ্ছে যে সমদ্বিখণ্ডিত হয়েছে, বাট এখন দেখাও যে চতুর্ভুজটা একটা সামান্তরিক। তো কি করব? তো হচ্ছে আমরা চিত্র আঁকবো, একটা সামান্তরিক ধরে চিত্র এঁকে দিই। ঠিক আছে, সামান্তরিক ধরে চিত্র এঁকে দিব। তো এখন দেখো, এই সামান্তরিকের হচ্ছে দুইটা কর্ণ আছে, তাই না? একটা হচ্ছে কর্ণ হচ্ছে এই, দেখো এইটা একটা কর্ণ হচ্ছে এইটা, আর একটা কর্ণ হচ্ছে এই যে দেখো এইটা, একটা বড় কর্ণ আর একটা ছোট কর্ণ। ঠিক আছে। আচ্ছা, এখন এই সামান্তরিকের আমরা যদি নামকরণ করি, তাহলে দেখো, যদি বলি এটা এ বিন্দু শীর্ষ, বি শীর্ষ, সি শীর্ষ, আর ডি শীর্ষ, এ বি সি ডি। এখন এই যে সামান্তরিকের যে কর্ণ দুইটা আছে, এসি কর্ণ আর বিডি কর্ণ, এরা সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত বলতে ওরা যে বিন্দুতে ছেদ করলো, সাপোজ এটার নাম আমি দিলাম হচ্ছে ও, তাহলে প্রশ্নে বলে দেওয়া আছে যে এ ও আর ও সির দৈর্ঘ্যটা হচ্ছে সেম। এ ও আর ও সির দৈর্ঘ্যটা সেম, আর বি ও আর ও ডির দৈর্ঘ্যটা হচ্ছে সেম। এখন তোমাকে দেখাইতে হবে এটা একটা সামান্তরিক। আমরা সামান্তরিক দেখাবো কিভাবে জানো? আমরা দেখাবো এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান সমান্তরাল। এটা দেখালে আমরা সামান্তরিক বল দিব। ঠিক আছে, যে দুইটা বিপরীত বাহু, এটা এটা অথবা এটা এটা, এই দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। ওকে, তো চলো দেখাই কিভাবে দেখাতে পারি এখন। তো আমাদের যেহেতু দেওয়া আছে এটা এটা সেম, এটা দৈর্ঘ্য সেম, আমরা দেখতে পারতেছি, আমরা যদি পুরোটাকে কনসিডার করি, তার মানে একই ধারক রেখায় দুইটা বাহু আছে ভাবে বলা যায়। তো আমি যদি এরকম ভেক্টরের দিক প্রকাশ করে থাকি, এই যে দেখো, আমি তার মানে এই এ ও আর ও সি দিয়ে দুইটা ভেক্টর যে প্রকাশ করলাম, এদের মান কিন্তু সমান ছিল। আবার দেখো, ডাইরেকশন আমি একই দিকে দিচ্ছি, তার মানে এই ভেক্টর আর এই ভেক্টরটা সেম। প্রশ্নে যদি বলে থাকে ওরা সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই এ ও ভেক্টর আর ও সি ভেক্টরটা এখন কি হবে? সেম হবে, তাই না? ওকে, এরপরে হচ্ছে এটা দিয়ে দেখি। এরপরে হচ্ছে আবার আমাদের এই দেখো, এটা অর্ধেক হয়ে গেছে, তাহলে আমি এক কাজ করি। কি কাজ করি দিই বলতো? আমি এটা দেখাই দিই যে তোমার এই যে এইটা আর এইটা, দেখো এই মান আর এই মানটা সেম। এখন আমি কি করলাম? এখন আমি করলাম যে একই ডাইরেকশনের দিক দিয়ে ভেক্টর প্রকাশ করলাম, তাহলে এই ভেক্টরের মান এই ভেক্টরের মান দুইটা মান এক। আবার ওর ডাইরেকশন আর ওর ডাইরেকশন একই দিকে, দুইটা ভেক্টরের মান এবং দিক একই দিকে, তার মানে এই ভেক্টর আর এই ভেক্টরটা সমান। তো এখন দেখো, তাহলে এখানে তোমরা আর কি লিখবা, যে মনে করি এবিসিডি একটা চতুর্ভুজ, এই কথাগুলো লিখতে হয়। আমি মুখে বলে দিচ্ছি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি এবং বিডি, ওকে, ও বিন্দুতে ছেদ করে। প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে এই এ ও এই দৈর্ঘ্যটা ইকুয়াল টু ছিল হচ্ছে ওসি, এবং ডিও আর ওবি এই দৈর্ঘ্যটা সেম ছিল, এটা সেম ছিল। এরপর লিখবো যে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজ একটি সামান্তরিক। ঠিক আছে, এটা তোমাকে এখন প্রমাণ করতে হবে। এখন কিভাবে প্রমাণ করা যায় বলতো? কিভাবে প্রমাণটা করা যায়? আমরা এখন ভেক্টর প্রকাশ করে দিছি, তাই না? আমরা যেহেতু ভেক্টর প্রকাশ করে দিছি, আমরা এখানে লিখে দিই। ভেক্টর প্রকাশ করার কারণে আমরা এখন এখানে লিখবো যে এইখানে প্রমাণটা এখানে শুরু করতে পারো। প্রমাণ এখানে, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে বিশেষ নির্বাচনের মতো ছিল। ঠিক আছে, তো আমরা ভেক্টর যেহেতু প্রকাশ করে দিছি, তাহলে এ ও ভেক্টর আর ও সি ভেক্টর সেম হবে। এই এ ও ভেক্টর ইকুয়াল টু হবে হচ্ছে ও সি ভেক্টর।
এ ও ভেক্টর আর ওসি ভেক্টরটা কি হবে, সেম হবে। আবার ডিও ভেক্টর আর ওবি ভেক্টরটাও কি হবে, সেম হবে। ডিও আর ওবিটাও কি হবে বলতো, সেম হবে। ঠিক আছে, এ ভেক্টর কি হবে, সেম হবে। ওকে, খুব ভালো কথা। এখন দেখো আমি কি করি, আমি এইদিকে ভেক্টর দিয়ে ফেলছি। যদি এই ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজকে টার্গেট করে, এখানে তো চারটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে কোনো একটা ত্রিভুজকে টার্গেট করি, নিচেরটা আর উপরেরটা নেবো, ঠিক আছে, কারণ আমাদের বিপরীত বাহু সমান দেখাইতে হবে। তো আমি যদি নিচের ত্রিভুজটাকে টার্গেট করি, তাহলে হচ্ছে আমার এই বাহুটার দিকে একটু খেয়াল করে দেখো, এইটা আর এটা একই ক্রমে আছে। তাহলে আমি যদি এই দিকে ডাইরেকশন দিয়ে দিই, এটা বিপরীত ক্রম। তাহলে এখন আমি লিখবো যে ত্রিভুজ ও এ বি হতে, ত্রিভুজ ও এ বি হতে, এখানে আমি এখন কি লিখবো, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি, ও যেহেতু বিপরীত ক্রমে আছে, বিপরীত ক্রম কি হবে, একই ক্রম দুইটার ভেক্টর যোগফল, অর্থাৎ লব্ধি। তার মানে এ বি ভেক্টর, এটা কি হবে, এ ও আর ও বি ভেক্টরের যোগফল। ঠিক আছে না, এ ও ভেক্টর আর ও বি ভেক্টরের যোগফল। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে একটু দেখে রাখো যে এ ও ভেক্টরের জায়গায় আমরা কিন্তু ওসি ভেক্টর লিখতে পারি। একটু লেখো, এটা হচ্ছে ওসি ভেক্টর। আর ও বি ভেক্টরের জায়গায় আমি কিন্তু একটু ডি ও ভেক্টরও লিখতে পারি। তার মানে আমি ফাইনালি বলতে চাচ্ছি যে এ বি ভেক্টরটা হচ্ছে এইটা। ওকে, লেখা যায়, এখন লেখা যায় দেখে লিখলাম। এখন দেখো, এটা না লিখেও পরে লিখতে পারতা, বাট দেখো টুইস্টটা কোথায়। এখন এই ত্রিভুজ নিচ্ছি না, এখন উপরের ত্রিভুজের দিকে তাকাও। এই যে ও সি ডি ত্রিভুজে দেখো এইটা আর এটা একই ক্রমে। এখন আমি যদি এইদিকে দিয়ে দিই, তাহলে তিনটা একই ক্রম হয়ে যাবে। বাট আমি যদি এইদিকে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে বলতো, বিপরীত ক্রম হয়ে যাবে। এখন এই বিপরীত ক্রম কি হবে, একই ক্রম দুইটার ভেক্টর যোগফল, তাই না। এখন আবার লিখবো যে আবার ত্রিভুজ ওসিডি ছিল মনে হয়, তাই না, ওসিডি হতে আবার সেই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তো এখানে আমরা জানি যে বিপরীত ক্রম যে থাকে সে কি হবে বলতো, একই ক্রম দুইটার যোগফল হয়, অর্থাৎ ডিসি ভেক্টর। ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর আমরা চোখের পলকে কি লিখতে পারবো বলতো, এই দুটার ভেক্টর যোগফল, অর্থাৎ ডিও প্লাস ওসি, ডিও প্লাস ওসি। এখন তোমরা তো ভেক্টরের বিনিময় বিধি শিখছিলা, তাই না, আগে পরে যোগফল লিখলে সমস্যা নাই। এটা হচ্ছে ওসি প্লাস ডিও, আর এটা মিন্স ডিও প্লাস ওসি। এটা কি একটু লিখে দিতে পারো, ওসি প্লাস ডিও ভেক্টর। এটা বলতেছো তুমি ডিসি ভেক্টর। এখন মাত্র লিখে আসছো ওসি প্লাস ডিও ভেক্টর কে লেখা যায় এবি ভেক্টর। তার মানে তুমি এটা লিখতে পারো যে ডিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এবি ভেক্টর। এখন দেখো, দুইটা ভেক্টর সমান কখন হয়, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে যে তাদের মান সমান, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য আর ডিসির দৈর্ঘ্য সেম হবে, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য আর ডিসির দৈর্ঘ্য সেম হবে, অর্থাৎ দুইটা বিপরীত বাহুর দৈর্ঘ্য কি আসলো, সেম আসলো। এখন ভেক্টরের ক্ষেত্রে শুধু মান দিয়ে তো আর হয় না, দিক কি হইতে হয় বলতো, একই দিকে হয়, অর্থাৎ ধারক রেখাটা একই ধারক রেখা হবে, অথবা ধারক রেখা সমান্তরাল হবে। ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে একই দিকের। আমাদের এখানে দিকটা ফ্যাক্ট না, দিক বিপরীত হলেও সমস্যা হইতো না। বাট এখন দেখো, যেহেতু দুটার মান সমান আসছে ভেক্টরের ফরম্যাটে, তার মানে এ ধারক রেখা আর এই ধারক রেখা হয় একই ধারক রেখা, অথবা সমান্তরাল ধারক রেখা, অথবা সমান্তরাল ধারক রেখা। এখন চিত্র থেকে বোঝা যাচ্ছে এই দুটা, হ্যাঁ, এর আর এর ধারক রেখা একই ধারক রেখা না, তাহলে যেহেতু সমান, তাহলে এই দুটা ধারক রেখা সমান্তরাল। তাহলে আমরা এই যে এই লাইনটা থেকে আসলো, তার মানে আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ এই ডিসি, অথবা এভাবে লিখে আগে পরে লিখে সমস্যা নেই, এবি ইকুয়াল টু হবে হচ্ছে ডিসি, অর্থাৎ দুইটা বিপরীত বাহু কি আসলো, সমান আসলো, এবং এদের ধারক রেখা সমান্তরাল, অর্থাৎ দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাই না। মানে আমি এটা বলতে চাচ্ছি যে এবি সমান্তরাল ডিসি। দেখো, এবি সমান্তরাল ডিসি, আবার এবি ইকুয়ালস টু ডিসি, তার মানে এখানেই প্রমাণ হয়ে যায় তাহলে এটা একটা সামান্তরিক, তাই না, দুইটা বিপরীত হোক। কারণ সিমিলারলি তুমি চাইলে এভাবে এই যে এটাকে টার্গেট করে করতে পারো, যে বিসির মান আর এডির মান বের করতে পারো, এখানে আবার বিয়োগ বিধি অ্যাপ্লাই করতে পারো। দেখবা যে এই বিসি আর এডির মানটা কি আসবে, সেমই আসবে, অনুরূপ ভাবে তুমি যদি করো। তো এখানে আর এটা না করলেও চলবে, দেখবা যে এই দুটো সমান্তর বিপরীত আসছে, ওইটাও বিপরীত আসবেই। হ্যাঁ, তাহলে এটা কি বলতো, সামান্তরিক। সংক্ষেপে লিখলাম, এটা সমান্তরিক তোমার কি হয়ে গেছে বলতো, প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে খুবই মজার আর চমৎকার একটা অঙ্ক করব, ঠিক আছে। কিরকম, যে বলা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের, তোমরা এখন বলতে পারো ভাইয়া আমাদের এই অনুশীলনী যে উদাহরণ বা থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, অনুশীলনী শুরুর আগে যে কনসেপ্ট, ওইখানে আমাদের ত্রিভুজ শিখছি, সামান্তরিক দেখছি, খুব বেশি হলে চতুর্ভুজ দেখছিলাম,
ট্রাপিজিয়াম দিয়ে কিন্তু উদাহরণে কোনো অঙ্ক নাই, তাহলে ট্রাপিজিয়ামের অঙ্ক অনুশীলনীতে দেওয়া কতটা যুক্তিযুক্ত? বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা যা শিখতেছো সেটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো। তোমার সামনে একটা নতুন কোশ্চেন আসতে পারে, তোমার জানা নলেজ থেকে তুমি ওই প্রশ্নের সাথে কিভাবে ফাইট করতে পারো, আমার কথাটা বুঝো, ফাইট করতে পারা। এই যে ফাইট কতটুকু করতে পারো এটাই আসলে তোমাদের দক্ষতার উপর ডিপেন্ড করতেছে, তাই না? তোমরা পরীক্ষা অনেক মাঝে মাঝে এই হুট করে নতুন কনসেপ্টের জিনিস পাবা, ওইগুলা তোমাদেরকে ভয় দেখানোর জন্য দেওয়া হয়। বাট আসলে তুমি যদি তোমার নলেজ দিয়ে একটু হলেও ট্রাই করার চেষ্টা করো, হয়তো প্রথমে পারলা না, বাট যখন যে চেষ্টা করলা তখন তোমার মধ্যে কি হবে জানো? তুমি ভুল করার কারণে তুমি হয়তো পারলাও না, বাট চেষ্টা করার কারণে তোমার অনেক কিছু নতুন ভাবে ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আমার এটা এইখানে এইভাবে অ্যাপ্লাই করাটা ঠিক হয় নাই, তাহলে এটা একটা অন্যরকম অ্যাপ্লিকেশন আসছে, আমাকে তাহলে এটার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এই যে নির্দিষ্ট চিন্তা ভাবনার বাইরে যে চিন্তা করা, থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, আমাদের লাইফে অনেক বেশি বেশি ইম্প্যাক্ট ফেলে। কিরকম ভাবে ইম্প্যাক্ট ফেলে তোমরা, আমি আর একটু ভালো করে বলি, দেখবো যে ম্যাক্সিমাম টাইমে যত জনপ্রিয় যেসব জিনিসপাতিগুলো আছে, হ্যাঁ আমি একটু পড়ার থেকে বাইরে চলে গেছি, ধরো হচ্ছে ফেসবুক তৈরি হয়েছে মার্ক জাকারবার্গ, তাই না? হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো দেখো সে কিন্তু পুরোপুরি তার মানে কনসেপ্টের বাইরে যে একটা জিনিস ডেভেলপ করে ফেলছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া যেটা, তাই না? এই যত যুগ চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হওয়ার মেইন রিজন ছিল থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। কারণ প্রচলিত থিঙ্কিং দিয়ে কেউ কখনোই কোনো জাতি কখনো আগাইতে পারে না। তা আমাদের সবসময় থিঙ্কিং আউটসাইড দ্য বক্সের প্রতি অবশ্যই থিঙ্কিং করতে হবে, যেন আমরা বাইরের থেকেও চিন্তা ভাবনা করতে পারি। তো এরকম আমাদের কনসেপ্ট যা শিখছি, আমরা শিখছি যোগ বিধি, ত্রিভুজ বিধি, সামান্তরিক সূত্র, খুব বেশি হলো অবস্থান ভেক্টর, হ্যান ত্যান আমি যাবে, এগুলো শিখছি। ওই নলেজ গুলো দিয়ে আমরা দেখি এগুলোর সাথে আমরা ফাইট করতে পারি কিনা। হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো, নতুন কিছু আসলে অবশ্যই তোমাদেরকে বুঝাবো যে কেন আমি লিখতেছি, না বুঝে লেখাবো না, ওকে? আচ্ছা, এখানে বলা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও যোগফলের অর্ধেক। এটা মনে হচ্ছে যে ত্রিভুজের সাথে একটা করছিলাম, ত্রিভুজ দিয়ে আমরা করতেছিলাম, তাই না? ত্রিভুজ দিয়ে আমরা এটা শিখছিলাম যে কোন একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা ছিল সেটা হচ্ছে অপর বাহুর অর্ধেক আর সমান্তরাল। এখানে হচ্ছে ট্রাপিজিয়াম দিয়ে দিচ্ছে, দেখি তাহলে আমি একটু চেষ্টা করি। ট্রাপিজিয়াম তোমরা চিনো তো? ট্রাপিজিয়াম কি এখানে ট্রাপিজিয়াম আছে, তারপর আমি একটা নিজের থেকে ট্রাপিজিয়ামের শেপ নিই। এই যে এখানে এই যে এটা ট্রাপিজিয়াম। তো যাই হোক, ট্রাপিজিয়াম হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, এমন একটা চতুর্ভুজ যে তার দুইটা অসমান্তরাল বাহু থাকে আর দুইটা সমান্তরাল বাহু থাকে, বিপরীত দুইটা অসমান্তরাল আর সমান্তরাল বাহু থাকে। সমান্তরাল বাহুগুলো আবার সমান হয় না, ঠিক আছে? সমান হওয়া যাবে না। তো আমরা একটা প্রচলিত ট্রাপিজিয়াম যদি দেখি, সাপোজ এটা সমান্তরাল, তাহলে এটা একটা বাহু, ঠিক আছে, সমান্তরাল আর একটা বাহু আঁকবো, ঠিক আছে, একটু বড়, যে অসমান। আবার এটাকে যে একদম মিডলেই ফেলতে হবে এমন কোনো কথা নাই, এটা এরকম এরকম করতে পারে, মানে এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম কম বেশি হইতে পারে, ঠিক আছে, এরকম কম বেশিও হইতে পারে, ওইটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, এখন বাকি যে দুইটা বাহু থাকবে এরা হবে অসমান্তরাল। কি হবে? দেখছো, অসমান্তরাল। এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো এখন এই ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের আমি তাহলে আগে নামকরণ করে দিই। সাপোজ হচ্ছে এটা এ, সাপোজ হচ্ছে তোমার এটা হলো বি, সাপোজ হচ্ছে তোমার এটা সি, এটা হচ্ছে ডি। অসমান্তরাল বাহুদ্বয় হচ্ছে একটা এডি আর একটা হচ্ছে বিসি, এই দুটো তো সমান্তরাল। এখন এই অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, বাহুদ্বয়ের মধ্যবিন্দু, তো এই বাহুর মধ্যবিন্দু সাপোজ হচ্ছে এইটা, এই বাহুর মধ্যবিন্দু সাপোজ হচ্ছে এইটা। এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এখন এদেরকে সংযোগ করে দাও এমন একটা সরলরেখা আঁকো, আঁকলাম। মধ্যবিন্দু গুলোর নাম দিয়ে দিই, এ বি সি ডি চলে গেল, তাহলে এটা নাম দিলাম ই, এটা নাম দিলাম এফ। মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। এই যে এই নতুন যেটাকে আঁকলাম, আমার চিত্রতে একটু মনে হয় বাঁকা টাকা হয়ে যেতে পারে, সমস্যা নাই। এই যে নতুন যে জিনিসটাকে আমি লিখলাম ইএফ যে সরলরেখা, এই সরলরেখা কি হবে, আমার পূর্বে যে সমান্তরাল বাহুদ্বয় ছিল না, একটা এবি আর একটা সিডি বা ডিসি, যা বলো এবি আর ডিসি, এদেরও সমান্তরাল হবে ও তাদের যোগফলের অর্ধেক, অর্থাৎ এবি আর ডিসি যোগ করে যা হবে তার অর্ধেক। তার মানে এখানে একটু বিস্তারিত লিখবা যে ধরি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এর অসমান্তরাল বাহু এডি এর মধ্যবিন্দু ই এবং বিসি এর মধ্যবিন্দু এফ, এদের সংযোগ রেখা ইএফ। প্রমাণ করতে হবে যে, আমি এখান থেকে লিখি, ঠিক আছে, এই যা বললাম এটা লিখে নিবা, এবিসিডি ট্রাপিজিয়াম, তার একটা অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু ই আর একটা অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। প্রমাণ করতে হবে যে
বলো কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ইএফ ইএফ সমান্তরাল বাহু, মানে কি প্রমাণ করতে হবে? ইএফ যেটা সেটা কি হবে? সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল। অর্থাৎ আমি যদি ইএফ কে বলে দিই এবি সমান্তরাল তাহলেই হবে, কারণ এই দুইটা তো এমনি সমান্তরাল, এটা তো প্রশ্নই জানা যে এই দুইটা বাহু এমনি সমান্তরাল। তো ও যদি একটা সমান্তরাল হয়ে যায় তাহলে অটোমেটিক আরেকটা সমান্তরাল, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল এবি, তাহলে এই সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল। এবং এবং লাস্টে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা কি? এবং ইএফ যেটা সেটার ভ্যালু আসবে তাদের যোগফলের অর্ধেক। ওই যে সমান্তরাল বাহু যেটা আছে না, এটা আবার সমান মনে করো না, সমান মনে করো না, এদের যোগফলের অর্ধেক হবে। ইএফ হবে হচ্ছে হাফ এবি প্লাস ডিসি। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমাদের এখন এটা হচ্ছে টাস্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে প্রমাণ করবো? ভাই আমি তো ত্রিভুজ বিধি পারি, আমি তো ত্রিভুজ বিধি শিখে, বাট এখানে তো ত্রিভুজ তো পাচ্ছি না, ত্রিভুজ তো পাচ্ছি না, কিভাবে কি প্রমাণ করবো বলেন? আচ্ছা দেখো, ব্যাপার না, আমরা এটা প্রমাণ করবো একটা ডিফারেন্ট একটু পদ্ধতিতে, অবস্থান ভেক্টরের সাহায্যে। কিভাবে প্রমাণ করবো? অবস্থান ভেক্টরের সাহায্যে। এখানে তোমার যে চারটা পয়েন্ট আছে না, এ বি সি ডি, তো লিখে নাও যে ধরি যে এ বি সি ডি, এটা তো চারটা বিন্দু, হ্যাঁ, বিন্দু চারটি। আমরা জানি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো সাপোজ এটা কিন্তু একটা পয়েন্ট হইতে পারে, এটা একটা এ পয়েন্ট। এখন ওর কিন্তু এই যে মূল বিন্দু থেকে যে ডিসটেন্সটা আর যে দিকে আসছে এদিকে যদি একটা ভেক্টর দিই, তাহলে এটাকে আমরা বলি এই এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো আমরা এটা কিন্তু এভাবে প্রকাশ করতে পারি। সিমিলারলি এখানে যে চারটা পয়েন্ট নিচ্ছি, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট, তাই না? চারটা ডিফারেন্ট পয়েন্ট, একটা পয়েন্ট এটা হইতে পারে, একটা পয়েন্ট এটা হইতে পারে, একটা পয়েন্ট এরকম হইতে পারে। এই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট আমরা কি করি, যে এই বিন্দু চারটির অবস্থান ভেক্টর নিই। কি কি নিলাম? একটা হচ্ছে এ, একটা বি, আর একটা সি, আর একটা হচ্ছে ডি। নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাকে যে এই পয়েন্টটার দিকে একটু তাকাই, আমাকে প্রমাণ করতে হবে ই এফ যেটা, সেটা হবে হচ্ছে এ বি ডি সি। এখন আমরা একটু ভেক্টর ফরম্যাটটা দিই। তা আমি যদি এই যে এই দিকে একটা ভেক্টর দিই, ই এফ যেহেতু একটা বাহু, ই এফ ভেক্টরটা, তো এখন আমি এর সমান্তরালে এই দুইটা ভেক্টর দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি এর অবস্থান ভেক্টর জানো, আর বি এর অবস্থান ভেক্টর জানো, সি এরও জানো, ডি এরও জানো। তোমাদের এটা মনে আছে না? অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমি কিন্তু বারবার পড়াইতাম। সাপোজ এটা হচ্ছে এ, এটা ধরো কথা কথা বি, হ্যাঁ, এ হচ্ছে এটার অবস্থান ভেক্টর, বি ভেক্টর। তোমার কাছে যদি এখন আমি এ বি চাই, এখানে কি এখন ভেক্টরের বিয়োগ বিধি অ্যাপ্লাই করে তুমি কিন্তু ইজিলি লিখতে পারো। এ বি ভেক্টর কি হয় দেখো, এ ভেক্টরটা এইটার উপর শেষ হয়েছে, তাহলে শেষ হয়েছে বি ভেক্টরের উপর মাইনাস এ ভেক্টর, তাই না? এবার বারবার শিখেছি কিন্তু এ বি হলে তাহলে দেখো বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তো এখন তোমার কাছে যেহেতু এখানে এবি নামে টার্মস আসছে বা এবি ভেক্টর তুমি প্রকাশ করছো, আর তুমি যদি এদের অবস্থান ভেক্টর লিখছিলা, তুমি কিন্তু এখন ইজিলি এটা লিখতে পারো যে সাপোজ কথার কথা হচ্ছে এবি ভেক্টর যেটা, সেটা হবে ডেফিনেটলি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই কালি দিয়ে তো আগে লিখিনি আমি, তো ক্যামেরা কেমন আসে? চলবে? গ্রিনটা লিখি, কেউ হয়তো বোর্ডে গ্রিনটা মুছে ফেলে, এটা না, অন্য একটা গ্রিন দিয়ে লিখি। আচ্ছা যাই হোক, আর একটা হচ্ছে ডিসি ভেক্টর, এটা কি হবে? সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হবে ডেফিনেটলি, তাই না? এটা হচ্ছে আমরা শিখছি। ওকে, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি বলো তো ই ভেক্টর কোনটা? ছোটকালে যখন এই অঙ্কগুলো তো আমরাও করছি ছোটকালে, আমি মুখস্থ করছিলাম ই পয়েন্ট কেমনে বের করা লাগে, দেখাচ্ছি। তুমি এ এর অবস্থান ভেক্টর লিখছো, ডি এর অবস্থান ভেক্টর লিখছো। এখন দেখো আমি এ বি পেয়ে গেছি, ডিসি পেয়ে গেছি। আমি আসলে এখন ইএফ কে যদি পেতে চাই, তাকে ইএফ কে পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমি যদি ইএফ কে পেতে চাই, দেখো ডেফিনেটলি আমি যদি ইএফ কে পেতে চাই, কাউকে পাওয়া কি এত সহজ? তাহলে আমাকে যে এফ ভেক্টর আর ই ভেক্টর জানতে হবে। মানে এফ এটা কি অবস্থান ভেক্টর, ইউ কি বলতো অবস্থান ভেক্টর। কার? এফ হচ্ছে যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর, আর ই হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর। তুমি এখন বলতে পারো হ্যাঁ ভাই চলে লিখে দিই, যে ই যেভাবে লিখছি এ এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর ডি। তুমি যেভাবে লিখছো বলতে পারো হ্যাঁ চলেন ই এর অবস্থান ভেক্টরকে লিখি স্মল ই ভেক্টর, আর এফ এর অবস্থান ভেক্টরকে লিখি স্মল এফ ভেক্টর। না, কেন না? কারণ তুমি দেখো অলরেডি এ আর ডি এর অবস্থান ভেক্টর তুমি লিখছো, আর প্রশ্নে খুব হাইলাইটেড করে লেখা আছে ই হচ্ছে এ ডি এর মধ্যবিন্দু, যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে ই আর একটা এফ। এই দুটো জানলেই কোনটা
এ আর ডি এর অবস্থান ভেক্টর জানলে ই এরটা লেখা যায়। কিভাবে লেখা যায় আমি ডাইরেক্ট লিখি, এরপর ব্যাখ্যা দেবো কেন লিখছি, এরপর আবার ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, বুঝছো? কয়েকটা স্টেপে করি। তো এখন দেখো, যেহেতু আমি ই এর আর ডি এরটা জানি, সরি এ এরটা আর ডি এরটা জানি, তাহলে ই এরটা কি হবে জানো? দেখো ই এর অবস্থান ভেক্টর, ই এর অবস্থান ভেক্টর এই কারকার মধ্যবিন্দু এ আর ডি। তুমি যেহেতু এ এর অবস্থান ভেক্টর আর ডি এর অবস্থান ভেক্টর জানো, এটা কি হবে? এ এরটা কি স্মল এ, ডি এরটা স্মল ডি, এদের গড়, এদের গড় এটা লিখবে যে ই ভেক্টর ইকুয়ালস টু কি হয় লিখবা? এদের গড়। গড় কি হয় লিখবা? মানে হাফ এ ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন কথা হচ্ছে ভাই এটা কেন লিখবে? এখানে এখন যদি কারণ দাও, তুমি এখানে লিখতে পারো যে কি লিখতে পারো যে ই এডি এর মধ্যবিন্দু। এখন এটা অবশ্যই আমি তোমাদেরকে মুখস্থ করাবো না, আমি এটারও কারণ দেখাই দিচ্ছি যে এটা কেন লিখছি। ঠিক আছে, বাট এই যে ই লিখছি, তাহলে একটু এফ লেখো। এফ কি হবে? এফ যেহেতু বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে এফ হবে ওর অবস্থান ভেক্টর আর ওর অবস্থান ভেক্টরের গড় নিবা। ঠিক আছে, এবং এফ এর অবস্থান ভেক্টর যদি স্মল এফ হয়, তাহলে এটা হবে এফ হচ্ছে কার কার? এফ মধ্যবিন্দু হচ্ছে বি আর সি এর, তাই বি আর সি, তাহলে হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, এই একই কারণ। এখন কথা হচ্ছে ভাই এটা কেন হইলো, চলো শিখি। দেখো মধ্যবিন্দু, তাই না? মধ্যবিন্দু বানাইছো তুমি দুটা পয়েন্ট নাও, সাপোজ এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে ওর অবস্থান ভেক্টরটা তুমি প্রকাশ করলে এই যেভাবে এ ভেক্টর দিয়ে, কোনো সমস্যা নেই। বি বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করলা এটা দিয়ে, বি ভেক্টর দিয়ে, কোনো সমস্যা নেই। এখন আমি তোমার কাছে জানতে পারি যে এবি যে বাহুটা, এবি বাহু, এখন তোমার ইচ্ছা তুমি ভেক্টর এই দিকে দিবা না এদিকে দিবা, তোমার ইচ্ছা। তুমি সাপোজ দিলা যে বললা এদিকে এবি ভেক্টর, দেখো তোমার কাছে কিন্তু জানা আছে এবি ভেক্টর তাহলে হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কোনো সমস্যা নাই। এখন এর মিডল পয়েন্ট হচ্ছে কথা কথা এটা, এর মিডল পয়েন্ট হচ্ছে মানে এ বি এর মধ্যবিন্দু, মানে দুইটা, এটা অবস্থান ভেক্টর এটা অবস্থান ভেক্টর, তো এই দুইটা বিন্দুকে কানেক্ট করা হইলো আর এর মধ্যবিন্দু নেওয়া হইলো। কিছুটা হচ্ছে এরকম যে তুমি ওর অবস্থান ভেক্টর জানো, ওর অবস্থান জানো, আর ওর মিডল পয়েন্ট হচ্ছে ই। আচ্ছা, এখন কথা হচ্ছে ই যে পয়েন্ট, ধরো এটার নাম দিচ্ছি আমরা এখানে, কথার কথা আছে, ধরো কি নাম দিলাম? এ বি, ধরো সি সি নাম দিলাম এই পয়েন্টের নাম। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি সি এর অবস্থান ভেক্টর কোনটা, সি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর সবসময় কাউন্ট করা হয় মূল বিন্দু থেকে, কারণ দেখো এটা কাউন্ট করা হয়েছে মূল বিন্দু থেকে, বিটা কাউন্ট করা হয়েছে মূল বিন্দু থেকে। এখন এদের মাঝখানে পয়েন্ট যদি সিইউ হয়, তাহলে সি এর অবস্থান ভেক্টর হবে ডেফিনেটলি এটা স্মল সি। এখন আমার কথা হচ্ছে স্মল সি ইকুয়ালস টু হোয়াট, কি লেখা যায়? অলরেডি দেখো আমার চোখের সামনে যে একটা কাজ করতেছে, যে আমি অলরেডি এটা জানি, আমি এটাকে খুঁজতে চাচ্ছি। আমি যদি এই দিকে, এই যে এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, এতটুকু যদি দিই, আমি এই বাহুটা এতটুকু যদি জানি, তাহলে আমি এখানে ভেক্টর যুগের ত্রিভুজ যদি অ্যাপ্লাই করতে পারবো, কারণ এটা এটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। এখন দেখো এবি ভেক্টর হচ্ছে এই পুরাটা, তাহলে এসি কি হবে? পুরাটার অর্ধেক। তাহলে এই যে এতটুকু যেটা এসি ভেক্টর বলো, এটা কি হবে? এই পুরাটার অর্ধেক, অর্থাৎ বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের কি হবে বলো তো? হাফ। এটা তো তোমরা জানো, এটা তো তোমরা জানো, তাই না? এই পুরোটা যদি বি এ মাইনাস এ অবস্থান ভেক্টর হয়, বি অবস্থান ভেক্টর মাইনাস এ অবস্থান হয়, তাহলে এসি কি হবে? তার অর্ধেক, মানটা অর্ধেক হয়ে যাবে, বাট ভেক্টর চিহ্ন থাকবে, তাই না? ডাইরেকশনটা এদিকে। এখন দেখো এই কি বিপরীত ক্রম আছে না এই ত্রিভুজটার ক্ষেত্রে? দেখো এটা একই ক্রমে, এটা একই ক্রমে, বাট ও বিপরীত ক্রম। বিপরীত ক্রম কি হয় বলতো? এইটার এটা যোগফল। অর্থাৎ এখন আমি সি ভেক্টর ইজিলি লিখতে পারবো এই যে এ ভেক্টর প্লাস এই এসি ভেক্টর। এসি ভেক্টরের মধ্যে কি আছে বলতো? এসি ভেক্টর এটা লিখবো না, এতটুকু, এতটুকু মানে হচ্ছে এটা, অর্থাৎ হাফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা খেয়াল করে দেখো, এটা এ ভেক্টর, এটা হচ্ছে হাফ বি ভেক্টর মাইনাস হাফ এ ভেক্টর। দেখো এটা এ ভেক্টর, এটা হচ্ছে হাফ এ ভেক্টর, মানে একটা থেকে যদি হাফ চলে যায় থাকে কত? হাফ। বা তুমি ধরো এ থেকে a/2 বিয়োগ হইলে কত হবে? a/2 তো থাকবে, তাই না? তো এ ভেক্টর থেকে এ ভেক্টরের অর্ধেক বিয়োগ হইলে কি থাকবে বলতো? এটার হিসাব হয়ে আমরা লিখতে পারি হাফ এ ভেক্টর, আর এই যে প্লাস বি ভেক্টর পড়ে থাকে, আর এটাকে আমরা কমন নিয়ে লিখতে পারি, হাফ কমন নিয়ে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে বুঝো, যদি তুমি এগুলার অবস্থান ভেক্টর জানা থাকে তোমার, তাহলে তোমার এই মিডল পয়েন্টের জন্য এত কাহিনী করার দরকার নাই। কি হবে? এটার গড় করে দিবা। গড় মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এই কনসেপ্টটা আমরা ধরে নিছি টিচারের উপর দিয়ে দিচ্ছি, আমরা টিচারের উপর চাপাই দিচ্ছি যে আচ্ছা আমরা ধরে নিছি এইটা,
এর অবস্থান ভেক্টর স্মল এ, ডি এর অবস্থান ভেক্টর স্মল ডি, তাহলে ই যেটা এদের মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টের অবস্থান ভেক্টর হবে এটা। এটা কেন? যে মধ্যবিন্দু, মধ্যবিন্দুতে এখন টিচারের উপর চাপাইতেছো তুমি, যে আপনি আপনার মন চলে বের করে নেন। বাট আমি এটা জানি, আমি অনেক ভালো ম্যাথমেটিশিয়ান, আমার করা লাগে না, আমি ডাইরেক্ট লিখছি, বুঝছো? বাট বলো এক্সপ্লেনেশনটা বুঝছো কিনা? হুটহাট লেখা হয় না, এক্সপ্লেনেশনটা বুঝছো কিনা? ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে কি হইলো? আমি এখন দেখো ইএফটা আমরা বলতেছিলাম না আমার ইএফ লাগবে, ইএফটা এখন দেখো বের হয়ে যাবে, ইএফটা দেখো বের হয়ে যাবে। তাহলে দেখো ইজিলি লেখা যায় ইএফ ভেক্টর কি হবে? এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর। এফ এর অবস্থান ভেক্টর তুই যে কষ্ট করে বের করা হয়েছে হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মাইনাস ই এরটা বের করা হয়েছে হাফ এ ভেক্টর প্লাস ডি ভেক্টর। ওকে, এখন দেখো, এখন দেখো মাথায় রেখো, এবি মানে হচ্ছে বি এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, ডিসি মানে হচ্ছে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। আমরা একটু বি আর এ কে একসাথে লিখবো, সি আর ডি কে একসাথে লিখবো, অর্থাৎ এই যে বি ওইখানে এ আছে তাই না, এগুলোকে হাফ ভাঙো মানে গুণ করো, হাফ বি ভেক্টর হাফ সি ভেক্টর মাইনাস হাফ এ ভেক্টর মাইনাস হাফ ডি ভেক্টর। এই বি আর এটাকে একসাথে আনি, ঠিক আছে? হাফ কমন নিলে এটা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আবার এখানে হাফ কমন নিলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এখন বি মাইনাস এ, এটা মানে হচ্ছে এবি ভেক্টর, এটা মানে হচ্ছে এবি ভেক্টর, হাফ এবি ভেক্টর মাইনাস, আর মজার জিনিস হচ্ছে কি সি মাইনাস ডি যেটা, এটা হচ্ছে ডিসি ভেক্টর, এই হচ্ছে হাফ ডিসি ভেক্টর। আর আমি যদি এখান থেকে হাফ কমন নিয়ে ফেলি তাহলে এটা হয়ে যাবে এবি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর, এবি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর, ঠিক আছে? এবি ভেক্টর মাইনাস, মাইনাস না সরি সরি, কি করে এই জন্য কি প্রমাণ নিতে না কেন, এটা প্লাসের, দেখো আমরা প্লাসের না, এখানে প্লাস ছিল, দেখো এটা এবি প্লাস হবে, প্লাস, ঠিক আছে? প্লাস প্রমাণ করে না লাস্টে যদি আকাম করি, এই হচ্ছে তাহলে আমাদের এটা হইলো। আমরা কিন্তু ভেক্টর ফর্মেটে প্রমাণ করছি, অর্থাৎ আমরা দেখো মাত্র এটা প্রমাণ করছি যে ইএফ ভেক্টর হাফ এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। এখন দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে আমরা মান বিবেচনায় কি লিখতে পারি? দুইটা এটা ভেক্টর, আমরা জানি দুইটা ভেক্টর যোগ হয়েও কিন্তু আসলে একটা ভেক্টর হয়, তাহলে এটা ওভারঅল একটা ভেক্টর বোঝাচ্ছে পুরোটা, আর ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ হলো পুরোটা একটা ভেক্টর রাশি হয়, তো এই পুরোটা একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। মান বিবেচনায় আমরা কি লিখতে পারি? মান বিবেচনায় আমরা লিখতে পারি তাহলে ভেক্টর রাশি কখন সমান হয়? যখন এটার মান আর এটার মান কি হয় বলতো? মান মানে ভেক্টর ছাড়া লিখবা, কি হয়? সেম হয়। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে যে EF = হাফ AB প্লাস GC, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আবার আবার দেখো EF এইটা দুইটা ভেক্টর আবার সমান হয় কখন বলতো? যখন মান সমান আর ধারক রেখা একই বা সমান্তরাল। তাহলে এই যে এই পুরোটার যে ধারক রেখাটা AB প্লাস DC, দেখো AB আর DC নিজেরা কি সমান্তরাল না? এবি আর ডিসি নিজেরা সমান্তরাল, তাহলে এদের যোগফল যে ভেক্টরটা হয়, এদের যে যোগফল ভেক্টরটা হয় সেটা হচ্ছে কি এই বরাবরই, তাই না? যে এবি আর ডিসির যোগফল কি হবে? এদের যেহেতু ও যেদিকে, এটা আবার অনেক কাহিনী আছে, এটা ইন্টার কনসেপ্টে দেখা যায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো জিরো হতে হয়তো, মানে এখানে জিরো হচ্ছে, তো জিরো হলে ওই একই দিকে লব্ধি ক্রিয়া করে, লব্ধি মানে কি ভেক্টর যোগফল, তো ও আর ও যেহেতু একই দিকে কাজ করতেছে, এদের যোগফল যে ভেক্টরটা আসছে অর্থাৎ এবি প্লাস ডিসি এরাও একই দিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে ওইটার লব্ধি আর ইএফ কি হবে? সমান্তরাল, মানে আমরা এটা লিখতে পারি সমান্তরাল হচ্ছে কি বলতো? হাফ, এই যে এটা। এখন লব্ধি, এটা কি লব্ধিটার মান? লব্ধিটা আবার কি হবে? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সমান্তরাল, তাহলে এইটা হচ্ছে কি লব্ধি ইন্ডিভিজুয়ালি এক একটা বাহু সমান্তরাল, দেখো আমরা এটা লিখতে পারি যে ইএফ সমান্তরাল হচ্ছে এবি, বুঝছো? তোমাদের যদি একটু বুঝতে কষ্ট হয় আমি বুঝাইতে পারি যে ধরো তোমার একটা বন্ধুকে তুমি এই দিকে টানতিছো, তোমার আর একটা ফ্রেন্ড ওকে এই দিকেই টানতিছে একই দিকে, তাহলে ও অবশ্যই এই দিকে যাবে। ঠিক এইটাই যে এবি আর ডিসির যে যোগফলটা মানে লব্ধিটা হচ্ছে এই দিকে, এবি ওই দিকে ডিসি ওই দিকে, লব্ধিটাও এই দিকে, ঠিক আছে? লব্ধি মানে হচ্ছে যে এই ভেক্টরটা। এখন ইএফ আর এই দুইটা এই ভেক্টর যেহেতু সেম আসছে তার মানে মান সেম, আর ইএফ আর ও কি হবে? এই ভেক্টরটা কি হবে? সমান্তরাল। আর লব্ধিটা হচ্ছে কি? লব্ধিটা মানে এইটার এটা হচ্ছে লব্ধি,
তাহলে আমাদের যেহেতু ইএফ এটা সমান্তরাল আসছে, তাহলে এ হচ্ছে ইন্ডিভিজুয়ালি এদের সমান্তরাল, তার মানে যে কোনো একটা বাহু সমান্তরাল লেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে প্রমাণটা, এই হচ্ছে গিয়ে আমাদের প্রমাণটা যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। দেখো, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সিমিলার ক্যাটাগরিতে আরেকটা ম্যাথ করব ট্রাপিজিয়ামের। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায় ট্রাপিজিয়ামের কোণদ্বয়। আগে ট্রাপিজিয়াম আঁকো। এখন আমি এরকম একটা ট্রাপিজিয়াম এঁকে নিই। আই হোপ তোমরা বুঝছো তো এটা একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এখন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের, আচ্ছা আগে ট্রাপিজিয়ামের নামও দিয়ে নিই, এ বি সি ডি। কর্ণদ্বয় যেহেতু লাগবে, কর্ণ এঁকে দিই। ঠিক আছে, কর্ণ এঁকে দিলাম। কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা। এখন দেখো, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, তো সাপোজ হচ্ছে এই এসি এর কর্ণ যেটা, এটা মধ্যবিন্দু আমার মনে হচ্ছে একটু এদিকে হলে মিলে যাবে, তাও একটু এদিকে দিলাম। ঠিক আছে, আর বিডিটা ধরলাম এখানে। তো এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা, এদের যে সংযোগ রেখা, তো আমি সাপোজ এসি এর মধ্যবিন্দুকে এবিসিডি, এটাকে লিখলাম ই, আর এটাকে লিখলাম এফ। ঠিক আছে, এটাকে লিখলাম এফ। ওকে, তো সংযোগ সরলরেখা, তো এদের যে সংযোগ সরলরেখাটা আছে এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, এই যে এই রেখাটা নাকি, মানে তাহলে এবি আর ডিসি, মানে এফই যেটা, এখন এফই যেটা হবে কি, এবি আর ডিসি সমান্তরাল হবে, এটা প্রমাণ করতে হবে। আর তাদের বিয়োগফলের অর্ধেক, মেইনলি হচ্ছে তাদের বিয়োগফলের অর্ধেক। কার 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 সমান্তরাল যে বাহুকে, সমান্তরাল বাহু হচ্ছে এবি আর ডিসি, তাই না? তাহলে প্রমাণ করতে হবে এই যে এটা, প্রমাণ করতে হবে যে এফই যেটা আসবে সেটা হচ্ছে এদের বিয়োগফলের অর্ধেক। ঠিক আছে, এদের বিয়োগফলের অর্ধেক। এখন তুমি কাকে আগে লিখবা, যে এ বি মাইনাস ডিসি, চিত্র অনুসারে তোমার এটা বড় বাহু আসছে, তাই না? এটা বড় বাহু আসছে। আচ্ছা, আমরা দেখি, আমরা এটা লিখি আপাতত, এ বি মাইনাস ডিসি। ঠিক আছে, দিয়ে দিব না, সমস্যা নাই, এটার অর্ধেক। তো অথবা ডিসি মাইনাস এ বি, দেখি যে কি আসে, সিচুয়েশন ওয়াইজ আসলেই হচ্ছে। তো এইটা আমাকে প্রমাণ করতে হবে। আবার এট দ্য সেম টাইম প্রমাণ করতে হবে যে এফই হচ্ছে কি এদের সমান্তরাল। হুম, তো দুই বাহুর মধ্যে যে কোনো এক বাহু সমান্তরাল হলেই হয়, অথবা আমরা আগের বার হচ্ছে আমি এতে একবার লিখছি, এটা কিন্তু তুমি চাইলে সমান্তরাল চিহ্নটা দুইবার দিতে পারো, যে এবিরও সমান্তরাল আবার ডিসিরও সমান্তরাল। এখানে এভাবে লিখতে পারো যে এটা সমান্তরাল ডিসি, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। হুম, তো দেখো কিভাবে কি শুরু করব। তো এটা হচ্ছে প্রমাণ করতে হবে, এটা তো এমনি লিখছি, তো এখানে হচ্ছে অফিসিয়ালি লিখবা যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যার কর্ণ হচ্ছে এসি আর বিডি। হ্যাঁ, তো হচ্ছে এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দুকে ই ধরছি, আর বিডি এর মধ্যবিন্দুকে আমরা এফ ধরছি। তো এখন দেখো যে প্রমাণ করতে হবে যে এই এফ ই যেটা, যে আমরা এই বরাবর চিন্তা করতেছি, ঠিক আছে, এফ ই যেটা, এই এফ ইটা হবে হচ্ছে সমান্তরাল কার কার বলতো, এফ হচ্ছে বাহুদ্বয়ের সমান্তরাল হবে, অর্থাৎ এ বির সমান্তরাল হবে। এ বি সমান্তরাল হলে অটোমেটিক এরও সমান্তরাল হয়ে যাবে, যে কোনো একটা বাহু সমান্তরাল হলে অটোমেটিক ওটা সমান্তরাল হয়ে যাবে। এবং আর এফ এর মান যেটা, হ্যাঁ, এদের সংযোগ রেখাটা, সেটা কি আসবে, সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তা আমরা বিয়োগ করে দিই যে এ বি মাইনাস ডিসি তার অর্ধেক আসবে, এটা নাকি প্রমাণ করতে হবে। এখন দেখা যাক প্রমাণ আমরা কিভাবে করব। ট্রাপিজিয়ামের প্রমাণ আমরা একটু আগে যেভাবে শিখছি সেই কনসেপ্ট আমরা করব। যে ধরি যে এখানে এ বি সি ডি যে চারটা বিন্দু আছে, হ্যাঁ, এই এ বি সি ডি এই চারটা বিন্দু, এদের অবস্থান ভেক্টর। যথাক্রমে এ বি সি আর ডি। ওকে, এই হচ্ছে চারটা অবস্থান ভেক্টর। এখন কি করতে হবে, আমাদের এখানে কিন্তু এ বি ডি সি এগুলো একটু লাগবে, আমাদের কিন্তু এ বি ডি সি এগুলো একটু লাগবে, আমরা বের করে রাখবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট বাট এ ই হচ্ছে কি এসি এর অর্ধেক, মাথায় রাখো, ই হচ্ছে কি এসি এর অর্ধেক। তাহলে আমি যদি এটা লিখি, আমাদের যেহেতু এফ ই, আমার কিন্তু যে এফ ই ভেক্টর, তাহলে ই ভেক্টর মাইনাস এফ ভেক্টর লাগবে, তাই না? ই এর অবস্থান ভেক্টর, এফ এর অবস্থান ভেক্টর লাগবে, তো এগুলো আমরা এখনই বের করে ফেলি। যেহেতু ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা তো আগে লিখে নিবা তোমরা, তাহলে আমরা এখন এখানে লিখবো যে ই এর অবস্থান ভেক্টর,
আমরা এটা লিখে দেবো। ই ই এর অবস্থান ভেক্টর কি হবে? এ আর সি এর অবস্থান ভেক্টরের গড়, অর্থাৎ হাফ, এটাকে আমরা এখানে লিখতে পারি ই যেটা হাফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক একইভাবে এফ এর অবস্থান ভেক্টর যেটা স্মল এফ যেটা, সেটা হবে হচ্ছে হাফ এফ, যেটা কি হবে এই বি আর ডি এর অবস্থান ভেক্টর। হ্যাঁ, একটু এখানে ছোট করে লিখে দিই, ধুর জায়গা হয় না, এই লাইনটা এখানেই লিখো না। এফ যেটা, এটাকে বি আর ডি এর অবস্থান ভেক্টর, বি আর ডি এর অবস্থান ভেক্টর, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। ওকে, এখন দেখো আমরা তাহলে এফ ইটা বের করে ফেলি। এফ ই বলো, এফ ই কি হবে বলো তো? এটা হবে অবশ্যই ই ভেক্টর মাইনাস এ ভেক্টর। ই ভেক্টর কত আসছে? হাফ এ প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর আসছে হাফ বি প্লাস ডি ভেক্টর। এখন মাথায় রাখো আমাদের এই ই এফ ই যেটা, কিন্তু সেখানে আবার কিন্তু এ বি আর ডিসি আসবে। এ বি, তাই না? আমরা কিন্তু এবি ভেক্টর আর ডিসি ভেক্টর বের করি নাই, বের করলে ভালো হইতো, বা আমি একটু এখানে বের করে দিই। একটু মাথায় রেখো, আমাদের এখানে একটু আগে থেকে বের করে রাখলে বেটার। যদি আমরা এখানে ডাইরেক্ট লিখলে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট লিখলেও সমস্যা নেই। যেমন এবি ভেক্টর যেটা, এটা ডেফিনেটলি কি হবে? এটা হবে হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর হচ্ছে এই যে ডিসি ভেক্টর যেটা, সেটা হবে ডিসি ভেক্টর, তাই না? সেটা একটু লিখে রাখলাম রাফ হিসাবে। তাহলে দেখো এই যে বিয়োগ যেটা বি এর সাথে এ, আমরা এখন বি এর সাথে এ খুঁজবো। ঠিক আছে, বি এর সাথে কি খুঁজবো? এ খুঁজবো। এখন দেখো আমি যদি গুণ করি, তাহলে হাফ এ ভেক্টর প্লাস হাফ সি ভেক্টর মাইনাস হাফ বি ভেক্টর মাইনাস হাফ ডি ভেক্টর। ঠিক আছে, খেয়াল করে দেখো যে বি আর এ আসবে, সি আর ডি আসবে। ঠিক আছে, বি আর এ আসবে, সি আর ডি আসবে। এখন যদি বি খেয়াল করি, বি পজিটিভ এ নেগেটিভ আসবে, বাট আমার উল্টা আসছে, এ পজিটিভ বি নেগেটিভ আসছে, উল্টা আসছে। আর সি পজিটিভ ডি নেগেটিভ আসবে, খেয়াল করো সি পজিটিভ ডি নেগেটিভ, এটা আগে নেই, এটা আগে নেই। ঠিক আছে, হাফ সি ভেক্টর মাইনাস হাফ ডি ভেক্টর। ওকে, বাট কাহিনীটা হইলো আমার আসছে এ পজিটিভ বি নেগেটিভ, বাট হইতে হবে না বি, বি আগে লিখতে হবে ডেফিনেটলি, হাফ এই যে বি আগে লিখতে হবে, বাট এইটা আসছে হাফ এ ভেক্টর, চিহ্ন কি উল্টা আসছে না? এখন এই উল্টাকে কি করা যায়? এটাকে তো কিছু করা যাবে না, কিছু করবো না, হাফ কমন নিয়ে ডি ভেক্টর লিখে দিলাম। আর এখান থেকে মাইনাস হাফ লিখবো। মাইনাস হাফ লিখলে কি হয়ে যায়? আমাদের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে মাইনাস হাফ যদি নেই, তাহলে এটাকে আমি লিখবো বি ভেক্টর, আর এই প্লাসটাকে আমি লিখবো মাইনাস এ ভেক্টর। দেখো এই যে মাইনাস হাফ এর সাথে যে মাইনাস বি, আসো তো কি লিখছিলাম এখানে, কি লিখছিলাম এখানে? আরে এটা না, হ্যাঁ। এখন খেয়াল করে দেখো এই যে মাইনাস হাফ যে বি এর সাথে গেলে হয়ে যাবে মাইনাস হাফ বি, মাইনাস মাইনাস এ প্লাস হাফ এ। এখন কথা হচ্ছে দেখো সি মাইনাস ডি ভেক্টর মানে হচ্ছে ডিসি, মাইনাস হাফ বি মাইনাস এ ভেক্টর মানে কি বলতো? হাফ বি মাইনাস মানে হচ্ছে এবি ভেক্টর, এবি ভেক্টর, তাহলে হাফ কমন। তাহলে এই যে আমরা এফ ই যেটা, এফ ই যেটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি হাফ ডিসি, হাফ কমন নিলে হয়ে যাবে ডিসি মাইনাস এবি। দেখো শেষ। আমরা কিন্তু পাকনামি করছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে প্রমাণ করতে হবে এবি মাইনাস ডিসি, যে এখানে তুমি চেঞ্জ করবা, খাতায় লিখে রাখলে এখানে চেঞ্জ করবা, কারণ এখানে আসলে চিত্রতেই বোঝা যাচ্ছিল ডিসিটা বড় আসবে, এবিটা ছোট আসবে। তাও আমি এবিকে আগে লিখছিলাম, বুঝলাম না চিত্র অনুসারে, বাট বলছিলাম দেখো সিচুয়েশন কি আসে, সিচুয়েশনে কিন্তু ঠিকই ডিসি আসছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ। ঠিক আছে, সিচুয়েশনে কিন্তু আমাদের এটা আসছে ডিসি মাইনাস এবি। তাহলে এখন কি লিখবো? মান বিবেচনায়, মান বিবেচনায় যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তো ভেক্টর সমান হবে কখন? যখন এই ভেক্টরের মান ইকুয়ালস টু কি আসবে বলতো? এটা। এবং এই এফ কি হবে বলতো? সমান্তরাল হবে, এই বাহুটা সমান্তরাল হবে এই যে এটা,
তাই না? এখন এখন কথা হচ্ছে যে এইটা আমরা কিভাবে লিখবো, যে এই ভেক্টরের মান, এই দুটা ভেক্টর সমান আসছে দেখে যে মান সমান, আর কি হবে বলতো, সমান্তরাল। এখন দেখো যে তোমার হচ্ছে একটা ধারক এইদিকে আর একটা ভেক্টরের ধারক রেখা এইদিকে, এখন বিয়োগ হওয়ার পরে যখন তোমরা বড় হবা জানতে পারবা যে ধারক রেখা সমান্তরাল হলে ওদের লব্ধি, লব্ধি মানে কি, এটা বিয়োগ, বিয়োগ তো আলটিমেটলি যোগ ফর্মেটেই লেখা হয় ভেক্টরের, আলটিমেটলি লব্ধি, লব্ধি সবসময় সমান্তরালই হবে, ওই দিকেই হবে। তার মানে লব্ধি যেটা, এটা যোগ বা বিয়োগ যাই বলো না কেন, এটা এদের এদের কি হয় বলতো, সমান্তরাল হয়। তাহলে আমরা এই কথাটা লিখতে পারবো, অর্থাৎ এই এবি সমান্তরাল হচ্ছে এবি অথবা ডিসি, এটা সমান্তরাল আসতে বাধ্য। বুঝে গেছো? এই হচ্ছে আমাদের প্রমাণ, এই হচ্ছে আমাদের প্রমাণ, এবি বা ডিসি এর সমান্তরাল। তাহলে আমাদের দেখো এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, আবার তাদের বিয়োগফলের অর্ধেক চলে আসছে। দেখো এখন তোমাদের বইয়ের হচ্ছে সৃজনশীল প্রশ্ন ছিল, আর এই সৃজনশীল প্রশ্ন কিন্তু এখন আমি করবো না। সত্যি কথা, কেন করব, কেন করব, আমাকে রিজন বলো। কারণ তোমাদের তো বইয়ের অঙ্ক দিয়ে এই সৃজনশীল গুলা ক্রিয়েট করা হয়েছে। এখানে 15 নম্বর যে সৃজনশীল অঙ্কটা, মানে সৃজনশীল প্রশ্ন তোমাদের অনুশীলনী 15 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজ, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এটা খুবই কমন একটা কোশ্চেন। হ্যাঁ, এই যে ত্রিভুজের মধ্যে দেওয়া থাকবে। তো এখানে ফার্স্টে বলছে এডি আর ডি কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। সাপোজ কথা হচ্ছে, আমি যদি একটু লিখেও দেখাই, না করতে চাচ্ছি না, বাট তারপর যদি একটু করি, যে এ বি সি, হ্যাঁ, এ বি আর এসি এর মধ্যবিন্দু, এ বি আর এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই। ঠিক আছে, এখন বলছে এডি ভেক্টর, তাহলে এডি ভেক্টর মানে এটা, ডিই ভেক্টর, ডিই কই, ডি কই, এই যে ডিই ভেক্টর মানে হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এডি প্লাস ডিই কে এসির মধ্যে প্রকাশ করতে বলছে, এসির মাধ্যমে। এখন বলো এডি প্লাস ডিই, এটাকে কি লেখা যায়, এডি প্লাস ডিই, এই দুটো একই কমন হলে তাহলে আমরা আমাদেরকে এসির মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাই না, মনে রেখো এসি। বাট তাহলে দেখো আমি এইটা কি লিখতে পারি, এই ভেক্টর হবে, তাহলে দেখো বিপরীত ক্রম না, এই দুটার একই ক্রম আর এই বিপরীত ক্রম, তাহলে ডেফিনেটলি এটা হবে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। মানে যেটা প্রশ্ন বলছিল যে এই দুটার যোগফল, এটা হচ্ছে এই ভেক্টর, উল্টা লিখবা। ঠিক আছে, যে এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এই ভেক্টর। আর ভাইয়া এই তো হচ্ছে এসির মধ্যবিন্দু, এই হচ্ছে এসির মধ্যবিন্দু, তাহলে এই ভেক্টরটা কি হবে বলতো, এই ভেক্টরটা হবে হাফ এসি ভেক্টর। শেষ, এসির মাধ্যমে প্রকাশ হয়ে গেছে এটাই। তারপর ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে আমাদের বলছে যে বিসি আর ডি টা সমান্তরাল আসবে, এটা একদম উদাহরণ অঙ্ক, আর ডি টা আসবে বিসি এর অর্ধেক, একদম উদাহরণ অঙ্ক। ঠিক আছে, এটা ক নম্বরটা মুছে দিলাম কারণ নিজে থেকে করবা। আর হচ্ছে যে ট্রাপিজিয়ামের অঙ্ক, কর্ণদ্বয় মধ্যবিন্দু হলে দেখো যে এই সমান্তরাল হবে আর বিয়োগের সমান, মাত্র যেটা করলাম। ঠিক আছে, মাত্র যেটা করলাম। এখন বললাম যে না ভাইয়া পারি না, তাহলে কি করবো বলো তো, এসডব্লিউ করে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে আপলোড করবা। ওকে, আচ্ছা এখন দেখো আমরা 16 নম্বর প্রশ্ন যেটা, সেটা সলভ করে দেবো। হ্যাঁ, এটা তোমাদেরকে দিচ্ছি না, এটা আমি নিজে করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে এবিসি ত্রিভুজে বিসিসি এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডিইএফ। ক নম্বর যেটা, সেটা হচ্ছে তোমরা অনেকে একটু প্যারা খাইতে পারো, এই জন্য আমি এটা তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, আচ্ছা ক নম্বর যেটা, আমাকে এখানে এবিসি একটা ত্রিভুজ দিছে, কি দিছে, একটা ত্রিভুজ দিছে এবিসি। ওকে, এখন এখানে বিসি সিএ আর এবি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, খেয়াল করে দেখো, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এর মধ্যবিন্দু ই, সি এর মধ্যবিন্দু একদম মাঝখানে হচ্ছে ই, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। ঠিক আছে, এখন বলছে এবি ভেক্টরকে বিই ও সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে, কার 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 কার, বিই আর সিএফ। এবি তো বুঝলাম, এবি কি কি কার মাধ্যমে জানি প্রকাশ করব, বিই আর সিএফ এর মাধ্যমে। এই দেখো বিই এর মাধ্যমে, এই হচ্ছে বিই ভেক্টর আর এই হচ্ছে সিএফ ভেক্টর। এই হচ্ছে, দেখো এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এই এবি ভেক্টরটা প্রমাণ করতে হবে এই এবি ভেক্টর ইকুয়ালস টু কি, এবি ভেক্টর লেখা যাবে, অনেক কিছু লেখা যাবে, বাট না, তোমাকে যাদের মাধ্যমে লিখতে হবে, হ্যাঁ, এখানে তুমি যাই লেখো না কেন, এখানে যেন বিই আর সিএফ ই আসে,
কে কে আসবে, বিই আসবে আর সিএফই আসবে, সিএফ আসবে। হ্যাঁ, এদের মাধ্যমেই তোমাকে প্রকাশ করতে হবে কিভাবে কি করা যায়, তাই না? কিভাবে কি করা যায় এখন। আচ্ছা, তো চলো ট্রাই করি প্রকাশ করার। যেহেতু এখানে এবি ভেক্টর বলা হচ্ছে, এবি, হুম, কোনটা এবি, তাই না? তাহলে আমি ডাইরেকশন দিয়ে দিই এদিকের এবি ভেক্টর। তাহলে আমি ফার্স্টে লিখে দিই এবি ভেক্টর কি লেখা যায়। তো দেখো আমাদের কিন্তু আর কোনো ভেক্টর আমরা এখানে প্রকাশ করি নাই, একটা ভেক্টর আছে বিই ভেক্টর আর একটা ভেক্টর আছে সিএফ ভেক্টর। তো আমরা চাইলে এখন এদিকে ভেক্টর আর এদিককার ভেক্টরটা দিতে পারি। আচ্ছা দেখো অলরেডি তো দেখো তো এখানে নাকি এইটা দিকে একটু তাকাও তো, এ বি ই এটা একটা ত্রিভুজ, তো অলরেডি তুমি এদিকে একটা ভেক্টর দিছো আর এদিকে ভেক্টর আছে একই ক্রমে। এখন আমি যদি সামো এটাকে বিপরীত ক্রম দিয়ে দিই, অর্থাৎ এসি ভেক্টরটাকে আমি, ই যেহেতু এসির মধ্যবিন্দু, মাথায় রাখো কিন্তু ই কিন্তু এসির মধ্যবিন্দু, তো এসি ভেক্টরের অর্ধেক হবে হচ্ছে এই ভেক্টর। তাহলে আমরা এখন কিন্তু এবি ভেক্টর কি কিভাবে প্রকাশ করতে পারি, এবি ভেক্টরটা লেখা যাবে হচ্ছে এই কিভাবে লেখা যায় দেখো, এইটা আর এটা একই ক্রমে, তাই না? এইটা এটা একই ক্রমে, এটা বিপরীত ক্রম। তাহলে তাহলে আমি বিপরীত ক্রম কি হয় বলতো, বিপরীত ক্রম হয় হচ্ছে গিয়ে একই ক্রম দুটার যোগফল, তাহলে এবি ভেক্টর প্লাস বিই ভেক্টর। এখন আমার লাগবে হচ্ছে গিয়ে কি, এবি ভেক্টর, তাই না? কারণ আমার প্রশ্নে এবি ভেক্টর বের করতে বলছে। তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু লেখা যাবে এই ভেক্টর মাইনাস বিই ভেক্টর। ওইটা এর পাশে চলে গেছে, তাই না? এভাবে। বা আমরা বলবো যে উভয় পাশে হচ্ছে আমরা মাইনাস বিই ভেক্টর যোগ করছি, উভয় পাশে মাইনাস বিই ভেক্টর যোগ করে, তো একটা কাটাকাটি গেছে আর একটাতে যে মাইনাস বিই ভেক্টর অ্যাড হয়েছে। তো বিই দিয়ে অলরেডি হয়ে গেছে, বিই কে প্রকাশ করা হয়ে গেছে, বাট এখন দেখো আমাকে এবি প্রকাশ করতে হবে যে বিই আর, এটা কি লিখছি, এটা এ না, প্রকাশ করতে হবে বি আর সি এফ দিয়ে, এফ দিয়ে সি এফ। বাট আমি আসি এই তে, কোথায় আসি এই তে, এটা একটু প্যারাময়, তাই না? এটাকে সামহাউ এইটাকে সিএফ দিয়ে প্রকাশ করা লাগবে, তাহলে ওভারঅল আসবে আমাদের বিষয়টা। এখন আমার মেন টাস্ক এটা কিভাবে কি করা যায়। আমি আছি কোথায়, এই তে, আর সিএফ কোথায় আছে এইখানে, এই আর এই হচ্ছে সিএফ। প্যারা প্যারা আছে, কিন্তু প্যারা আছে। তো কি করা যায়, এই যে দেখো সিএফ, সিএফ, হুম, দেখো এটা আমরা এখানে রাখি এক নাম্বার। এখন হচ্ছে কি আমরা এই সিএফ টা নিয়ে একটু কাজ করি। আর এখানে একটু মাথায় রেখো এই ই যেটা আসছে, বিই নিয়ে ইস্যু নাই, এই ই এটা একটু মাথায় রেখো, এটাকে আগে এক দিই নাই, পরে এক দিই। এই ই কিন্তু যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে এই কিন্তু লেখা যায় হাফ এসি ভেক্টর, এসি ভেক্টরের অর্ধেক, তাই না? কেন এই কাজটা করলাম, কারণ আছে দেখো সিএফ আমাকে যেতে হবে, সিএফ কোথায় আছে, সিএফ এই দেখো, সিএফ এইদিকে, আমি অলরেডি এসি ভেক্টর দিয়ে ফেলছি, দেখো এই এসি ভেক্টর এদিকে, সিএফ এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে, তাই না? এই যে সিএফ এর দিক দেখো, যদি ভুলে যাও দেখাই দিই, এইটা এটা একই ক্রমে। তাহলে এখন দেখো এ সিই এই ত্রিভুজ হতে, তোমাদের ত্রিভুজের নাম দেখলে বুঝতে সমস্যা হতে পারে, যেমন এটা আমি ফার্স্টে যেটা বের করছি, এটা এ বি ই ত্রিভুজ হতে। আচ্ছা, তো এই দেখো অলরেডি এসি আর সিএফ, এসি সিএফ একই ক্রমে, তাহলে এটা কি হবে বলতো, এ এফ লেখা যায়, এ এফ লেখা যায়, বুঝছো না? এই এফ কি বিপরীত ক্রম কার, এই দুইটার, তাহলে এই দুইটার ভেক্টর যোগফল হচ্ছে এইটা। হুম, এই দুইটার ভেক্টর যোগফল হচ্ছে এইটা। এখন একটু মাথায় রেখো, কি মাথায় রাখবা, আমরা কিন্তু মেইনলি এসি কে খুঁজতে চাচ্ছি, এই এফ টা মাথায় রেখো, আবার এফ, এফ কিন্তু আবার এফ, এফ যেহেতু এবি এর মধ্যবিন্দু, আমরা কিন্তু লিখতে পারি এফ কে কি লেখা যাবে, এফ হচ্ছে হাফ এবি, এটা কি লেখা যাবে, হাফ এবি ভেক্টর। ঠিক আছে, এই হলো এসি ভেক্টর আর এই হলো সিএফ ভেক্টর। এই যে আমাদের মেন ঝামেলা ছিল যে এসি ভেক্টরটা, এই এসি ভেক্টর যেটা, এটাকে তাহলে আমরা লিখতে পারি দেখো হাফ এবি ভেক্টর, এটার পাশে গেলে হয়ে যাবে সিএফ ভেক্টর। বাট আমার কিন্তু লাগবে হাফ এসি, হাফ এসি, তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং হাফ এসি ভেক্টর, তাহলে আমাকে এই পাশেও হাফ আনতে হবে, তাই না? হাফ এবি ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর, তাহলে 1, এটা হয়ে যাবে 1/4 এবি ভেক্টর মাইনাস 1/2 সিএফ।
এখন হচ্ছে আমি এটা এখানে বসে দেবো, এটা 1 নং। দেখো এখন আমি এসি কে রিপ্লেস করে দিব এটা দিয়ে, সিএফ। এসি কে রিপ্লেস করে দিব এটা দিয়ে, বুঝছো? তাহলে হচ্ছে 1 নং হতে 1 নং হতে কি পাবো এখন? এই যে এবি ভেক্টর আমরা বের করছিলাম, এবি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে হাফ এসি ভেক্টর, আর হাফ এসি ভেক্টর মানে হচ্ছে 1/4 এবি, 1/4 এবি ভেক্টর মাইনাস হাফ সিএফ মনে হয়, তাই না? হাফ সিএফ ভেক্টর দেন মাইনাস বিই ভেক্টর, মাইনাস বিই ভেক্টর। জিনিসটাকে তোমরা এভাবে চিন্তা করো, আমি কেন এভাবে করলাম, তোমরা এভাবে চিন্তা করো, এই এবিটা হচ্ছে এক্স, এক্স কে খুঁজতেছ, বাট এক্স কে প্রকাশ করতে হবে বিই আর সিএফ দিয়ে। তো আমি এক্স কে যেহেতু খুঁজতেছি, এখানে এবিটা হচ্ছে এক্স, তাহলে এখানেও আছে এখানেও আছে এক্স। আর দেখো সিএফ আর বি অলরেডি চলে আসছে, তো আমি কি করবো, সব এক্স কে এক পাশে নিয়ে যাবো, তাই না? এটা 1/4 এবি, 1/4 এবি। তো আমি কি করবো, সব এক্স কে এক পাশে নিয়ে যাবো, তাহলে এবি ভেক্টর মাইনাস 1/4 এবি ভেক্টর, ঠিক আছে? তাহলে কত আসবে বলতো? এই হচ্ছে হাফ সিএফ ভেক্টর মাইনাস বিই ভেক্টর, অলরেডি হয়ে গেছে। এখন এই হিসাবটুকু বলো, এবি মাইনাস 1/4 এবি, অর্থাৎ তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এবি যদি কমনও নেই, এবি যদি আমি কমনও নেই এবি ভেক্টর, তাহলে হিসাবটা কি আসবে? এবি কমন নিলে 1 - 1/4, আর 1 - 1/4 লসাগু করো, এই হচ্ছে 4, 4 - 1 3/4, তাহলে এই উপরে হিসাবটা লেখা যাবে 3/4 এবি ভেক্টর, 3/4 এবি ভেক্টর, আর এই হচ্ছে হাফ সিএফ ভেক্টর মাইনাস বিই। তাহলে শুধু এবি ভেক্টর কি লেখা যাবে বলো? শুধু এবি ভেক্টর কি লেখা যাবে? এই 4 যে এখানে গুণ হবে, আচ্ছা আরেকটা এখানে শুধু আমরা যে 4/3, তাই না? 4 যে গুণ হবে 3 যে ভাগ হবে, এগুলো হাফ সিএফ ভেক্টর মাইনাস বিই ভেক্টর। তাহলে এখন গুণ করো, গুণ করলে এই 4 আর 2 কাটাকাটি, যে 2 আর 4 কাটাকাটি, যে উপরে থাকবে হচ্ছে 2/3 সিএফ ভেক্টর মাইনাস 4/3 বিই ভেক্টর। শেষ। এটাই দেখো, এবি কে আমরা এই বি আর সি এফ দিয়ে লিখে ফেলছি, এটা আগে পরে লিখতে পারো, -4/3 বি ভেক্টর প্লাস সি 2/3 সি এফ ভেক্টর। দেখো প্রশ্নের ডিমান্ড অনুসারে যে না, বিই আর সি এফ দিয়ে প্রকাশ করতে হবে, তো এই জন্য ফার্স্টে কি করলাম, যে আমাকে যেহেতু এবি কে প্রকাশ করতে হবে, তো এবি কে খুঁজতেছি এবি। তো ফার্স্টে অলরেডি বিটা চলে আসে, কিভাবে, যে এইটা আর এইটা একই ক্রম, এইটাকে যদি একটা ভেক্টর ধরি যেটা হচ্ছে এসির অর্ধেক, তো এখানে হচ্ছে আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে এইটা, এটার যোগফল হচ্ছে এইটা, এখান থেকে আমি এবি বের করছি, এবি বের করে দেখলাম বি দিয়ে প্রকাশ পাইছে, বাট এসি, এসি দিয়ে তো প্রশ্ন প্রকাশ করতে বলা নাই। এখন এই প্রশ্ন প্রকাশ করতে বলছে সিএফ দিয়ে, তার মানে এই যে এসি যেটা এক্সট্রা প্রোডাক্ট, যেটা এক্সট্রা জিনিস যেটা, সেটা আর সিএফ এর মধ্যে একটা সম্পর্ক খুঁজতে গেছি আমি। এই এসি আর সিএফ এর মধ্যে সম্পর্ক খুঁজতে যে দেখছি, আচ্ছা এইটা আর এটা তো একই ক্রমে, তাহলে এসি আর সিএফ যেটা একই ক্রমে, তাহলে বিপরীত ক্রমে যে একটা ত্রিভুজ বানিয়ে নিচ্ছি এএফ। এএফ হচ্ছে আবার কি বলতো, এএফ হচ্ছে আবার এবি এর অর্ধেক। ওইখান থেকে শুধু এসি কে খুঁজছি, এসি মানে এটা, দেন এসির মান আমি নিয়ে আসছি। এসি মান এবি দিয়ে আসলে প্যারা খাবো না, কারণ এবি থেকে এবিকেই তো খুঁজতেছি, এবি কে খুঁজতেছি, এবি দিয়ে আসছে আর সিএফ দিয়ে চলে আসছে, ওই মানটা নিয়ে বসানো হয়েছে, মান বসানোর পরে যা আসছে হিসাব করে, এটাই হচ্ছে তোমার ক নাম্বারের অ্যান্সার। তো চলো হচ্ছে আমরা এখন খ নাম্বারটা নিয়ে আলোচনা করি। খ নাম্বারে যেটা, হ্যাঁ বলছে প্রমাণ করো যে এডি বিই প্লাস ইফ এডি ভেক্টর বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর 0 আসবে, শূন্য ভেক্টর। তো চিত্রটা আঁকতে হবে, খ নাম্বারটা তো শুরু করিনি। খ নাম্বারে শুরু করব, তো এবিসি ত্রিভুজ, তাই না? মেন কনসেপ্ট হচ্ছে কি এবিসি ত্রিভুজ। উদ্দীপক অনুসারে বিসির মধ্যবিন্দু ডি, বিসির ঠিক মিডল পয়েন্ট হচ্ছে ডি, সি এর মিডল পয়েন্ট হচ্ছে ই, সি এর মিডল পয়েন্ট হচ্ছে ই, এ বি এর মিডল পয়েন্ট হচ্ছে এফ, এ বি এর ঠিক মাঝখানটা হচ্ছে এফ, আর কিছু না। প্রশ্ন বলছে এডি ভেক্টর লাগবে, এডি, তো এডি ভেক্টর যেহেতু লাগবে, তো চলো ভেক্টর বানাই দিই, এডি। এরপরে নেক্সট লাগবে হচ্ছে বিই ভেক্টর, এরপর নেক্সট লাগবে হচ্ছে সিএফ ভেক্টর, এটা ছেদ করাইতে হবে আসলে, কনসেপ্ট অনুসারে মধ্যবিন্দু নিছি না, এগুলো তো মধ্যমা, মধ্যমাত্র একটা বিন্দুতে ছেদ করে, যাই হোক এটা দেখার বিষয় না।
তো তোমাকে এখন বের করতে হবে যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টরের যোগফল শূন্য ভেক্টর আসবে। তো অফিসিয়াল কথাবার্তা লিখে নিবা যে এবিসি একটা ত্রিভুজ, যার মধ্যবিন্দু এগুলোর মধ্যবিন্দু ডি ই এফ। হ্যাঁ, তো এখন এটা প্রমাণ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমাকে যেহেতু এডি ভেক্টরটা বের করতে হবে, দেখো তো একটু বলো তো, কেউ বলতে পারো এডি ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়? এডি ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়? তো এডি ভেক্টর ইকুয়ালস টু আমরা যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি? তুমি হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ কনসিডার করো, যে কোনো এখানকার যে কোনো একটা ত্রিভুজ কনসিডার করো। ধরো আমি হচ্ছে এদিকে ভেক্টরের ডাইরেকশনটা দিলাম যে একটা ভেক্টর ধরো এইদিকে, আর একটা ভেক্টর ধরো হচ্ছে এই দিককার পুরো এবিসি ত্রিভুজের আর একটা ভেক্টর ধরো দিলাম আমি এদিকে এ বি সি, আমি তিনটা ডাইরেকশন দিলাম, তিনটা ভেক্টর সূচিত করলাম। এখন যেহেতু আমি এডি যদি লিখতে চাই তাহলে দেখো এবিডি ত্রিভুজ থেকে কি লেখা যাবে? এডিটা আমি তাহলে এদিকে যেহেতু ভেক্টর দিয়েই ফেলছি, এসি বিসি দিয়ে ফেলছি, তার মানে বিডিটা কি হবে? বিসির অর্ধেক। বাট আপাতত কি লেখা যায়? এডি ভেক্টর কি লেখা যাবে? এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। আর এবি ভেক্টর ঠিক আছে, সমস্যা নাই, বাট বিডি ভেক্টর মানে কি? বিডি ভেক্টর মানে হচ্ছে বিসি এর অর্ধেক, তাই না? যেহেতু ডিবিসি এর মধ্যবিন্দু, এখন তো বুঝবো ডাইরেক্ট। ওকে, এডি বের করা শেষ। এবার চলো আমরা বিই কে বের করি। বিই কে বের করি। বিই ভেক্টরকে যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমি দেখো বিসি ভেক্টর পুরোটাকে নেব, তাই না? কারণটা কি? দেখো এইটা আর এইটা একই ক্রমে, এটা এটা একই ক্রমে, বাট বিটা বিপরীত ক্রমে আসছে। তো বিপরীত ক্রমে যেহেতু আসছে তার মানে দেখো বিসি ভেক্টর প্লাস কি হবে বলতো? সিই ভেক্টর। এখন দেখো বিসি ভেক্টর আর প্লাস সিই, সিই মানে কি বলতো? হাফ এসি, হাফ এসি ভেক্টর। প্রশ্ন এই যে এই ব্লু কালি বা আকাশী কালারের যে, আমি কিন্তু আমার মতন ডাইরেকশন দিচ্ছি যে এবি বিসি সিএ ইচ্ছা মতন দিচ্ছিলাম। আর আমরা কিন্তু এটা জানি, এটা কিন্তু মাথায় রেখো, তিনটা ভেক্টর একটা ত্রিভুজে তিনটা দিয়ে বাহু দিয়ে একই ক্রমে যদি ভেক্টর আবর্তিত হয়, যেমন এবি ভেক্টর বিসি ভেক্টর আর সিএ ভেক্টর, এটা মাথায় রেখো। এটা আমরা কিন্তু জানি যে এমনি শিখছিলাম, তাই না? এটা কি হয়? শূন্য ভেক্টর হয়। তো দেখো আমি বি কেও আইডেন্টিফাই করে ফেলছি। এখন আরটা আছে কি? সিএফ। সিএফ সিএফ এর ক্ষেত্রেও দেখো কি লেখা যায়। আমি হচ্ছে ফার্স্টে এই ত্রিভুজটা নিছি, দেন এই ত্রিভুজটা নিছি, এখন আমি এই ত্রিভুজটা লিখবো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এই ত্রিভুজটা নিলাম, নেক্সট হচ্ছে এই ত্রিভুজটা নিলাম, এখন হচ্ছে আমি কাকে লিখবো? সিএফ কে লিখবো, ঠিক আছে? সিএফ ভেক্টর কে কি লেখা যায় দেখো তো? সিএফ সিএফ ভেক্টর যেটা, সেটা কিন্তু লেখা যায় যে গিয়ে তোমার সিএফ হচ্ছে কিন্তু বিপরীত ক্রমে আসে না, একই ক্রম না। দেখি দেখি দেখি, এটা এটা একই ক্রমে আসছে। হ্যাঁ, সিএফ তো বিপরীত ক্রমে আসছে, সিএফ তো বিপরীত ক্রমে, তাহলে ও লেখা যাবে হচ্ছে সিএ ভেক্টর প্লাস এএফ ভেক্টর। আচ্ছা, সিএ ভেক্টর বুঝলাম, প্লাস এএফ, এএফ হচ্ছে কি বলতো? এবি এর অর্ধেক, হাফ এবি, ঠিক আছে? হাফ এবি। এখন হচ্ছে আমাকে প্রশ্ন বলছে এই যে এডি বি আর সিএফ এর যোগফল বের করতে। এখন বলো এডি মানে কি? এবি ভেক্টর প্লাস হাফ এবি ভেক্টর, হাফ বিসি ভেক্টর, সরি। আচ্ছা, এখন দেখো বিই ভেক্টর যেটা, বিসি ভেক্টর প্লাস হাফ এসি ভেক্টর। ওকে, ওইটা আসছে সিএ ভেক্টর প্লাস হাফ এবি। আচ্ছা, একটু খেয়াল করো, এবি বিসি সিএ তিনটা আসছে, এই তিনটাকে একসাথে গাড়িতে তুলো, এটাকে গাড়িতে তোলো। একটা ডায়লগকে কপি করলাম, যারা বুঝছো বুঝছো কোন ডায়লগটা কপি করছে, খারাপ ডায়লগ কাটি, ঠিক আছে? এই তিনটাকে নিয়ে নিলাম, এবি বিসি সিএ। এখন এখানে হাফ বিসি হাফ এসি হাফ এবি আছে, তো এই হাফটাকে কমন নাও, হাফটা কমন না, খালি এই হাফ এবি হাফ বিসি হাফ এসি, তো হাফ কমন নিলে এখানে এবি ভেক্টর বিসি ভেক্টর আর সিএ ভেক্টর। বলো এবি বিসি সি এটা কি শিখছো? এই দেখো এবি বিসি সি তিনটা একই ক্রমে আবর্তিত হলে এটা ডেফিনেটলি শূন্য ভেক্টর, আর এটা হাফ হাফ, ওইটা কি হবে বলো তো? শূন্য ভেক্টর। শূন্য মান অথবা শূন্য ভেক্টর যদি কারোর সাথে গুণ হয় সেটা শূন্য ভেক্টরই থাকবে, কমন হয়ে গেছে।
প্রমাণ হয়ে গেছে, বুঝছো? সুন্দর কনসেপ্টের প্রমাণ শেষ। এটা ডাইরেক্ট লিখছি আমি। এখানে লিখবা যে তিনটা ভেক্টর একই ক্রমে আবর্তিত হলে আমরা জানি তাদের ভেক্টর যোগফল শূন্য হয়, শূন্য ভেক্টর হয়। এইটা আমি আগে থেকে বলছি না, এটা একটু মাথায় রেখো, কাজে লাগাবো। শেষ। এখন গ নাম্বারটা খেয়াল করো, গ নাম্বার পারো। এই যে ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা, হ্যাঁ, যে অবশ্যই ই বিন্দুগামী। এটা তোমাদের আগের ক্লাস থেকে করানো হয়েছে, যেগুলো আর কি তোমাদের করানো হয় না এগুলো কিন্তু আমি করে দিচ্ছি। এইটা তোমরা হিসাব করে দেখাতে পারবা। তো আশা করি তোমাদের অনুশীলনী সবগুলা জিনিসই ইচ এন্ড এভরিথিং দেখানো হয়ে গেছে। হ্যাঁ, এখন বলো না যে না ভাই এটা দেখেন, এটা দেখাইছি, এটা অনুশীলনের মধ্যে ছিল, অনুশীলন আমি ইভেন করেও দেখাইছি, ঠিক আছে? যেমন আগের সৃজনশীলে তো আমি ক খ গ তিনটা এক্সাম্পল দিচ্ছি, কারণ তিনটাই তোমাদের জানা জিনিস। বাট এটা কিন্তু আমি ক করে দেখাইছি, কারণ আমি জানি যে এটাতে একটু প্যারা খেলেও খাইতে পারো। ওকে, তো এইভাবে দেখো তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট। বুঝতে পারছো? এখন তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আমি ইউটিউবে লাইভে এমসিকিউ কোশ্চেন গুলা তোমাদের সাথে সাথে সলভ করতে পারি ভেক্টর রিলেটেড। দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। ভেক্টর শেষ।